তোমরা তো জানো সিজার হওয়ার পরে আমি সকালবেলা রুটি বানানোর জন্য কাজে লোক রেখেছিলাম। বাচ্চা প্রচুর জ্বালায়, ওকে সব সময় বুকে দুধ খাওয়ানো লাগে। সেক্ষেত্রে অন্যান্য কাজগুলো করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। রুটি বানানোর বেলনা যতই কিনি ততই নষ্ট হয়ে যায়। কাঁচা মরিচ আর লবণ দিয়ে জলপাই চা খেতে দারুণ লাগে আমার কাছে। মাঝে মধ্যে ভাবি আসলে আমরা মেয়ে মানুষেরা না থাকলে পুরুষ মানুষের যে কী অবস্থা হতো আল্লাহই জানে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে। বহুদিন পরে আজকে সকালবেলা রুটি বানাচ্ছি। সেই যে কবে প্রেগনেন্সি 3 মাসের সময় রুটি বানিয়েছিলাম, তারপরে আর বানানো হয়নি। তোমরা তো জানো সিজার হওয়ার পরে আমি সকালবেলা রুটি বানানোর জন্য কাজে লোক রেখেছিলাম। সেই আপা কয়েকদিন ভালোই কাজ করেছিল, কিন্তু 10-12 দিন পরে সেই আপা আর কাজ করতে আসেনি। 2 দিন পরে এসে বলতেছে তার নাকি পায়ে খুব ব্যথা, 6 তলা বেয়ে উঠতে তার অনেক কষ্ট হয়, তাই সে আর কাজ করতে আসবে না। আসলে সকালবেলা রুটি বানানোর জন্য কাজে লোক রাখলেই এই অবস্থা হয়। ওরা ঠিকমতো কাজ করতে চায় না। দেখা গেল যে 1 মাস কাজ করে, আবার অনেক সময় দেখা গেল যে 4-5 দিন কাজ করে চলে যায়। এই কারণে সকালবেলা রুটি বানানোর জন্য কাজে লোক রাখতে ইচ্ছা করে না। কিন্তু বাবুর আব্বু রুটি খেতে খুব পছন্দ করেন। উনি সকালবেলা রুটি খেয়ে অফিসে যান। আগে প্রায় সময়ই আমি তাকে রুটি বানিয়ে দিতাম, কিন্তু এখন আর তাকে রুটি বানিয়ে দিতে পারতেছি না, কারণ ছোট বাবু নিয়ে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। সকালবেলা আমি ঘুম থেকে উঠলেই বাবু ঘুম থেকে উঠে যায়, তখন তাকে দুধ খাওয়ানো লাগে। তাকে দুধ খাওয়াতে অনেক সময় লেগে যায়, তাই ওই সময়ে বাবুর আব্বুকে রুটি বানিয়ে দেওয়া সম্ভব হয় না। এই কারণে সকালবেলা রুটি বানানোর জন্য কাজে লোক রেখেছিলাম। প্রতিদিন বাবু ভোরবেলা ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দেয়। তখন তাকে দুধ খাওয়াতে খাওয়াতে আমিও ঘুমিয়ে যাই। তারপরে যখন একটু উঠতে যাই তখন সে আবার কান্নাকাটি শুরু করে দেয়। মোট কথা ভোরবেলার পর থেকে সে ঘুমায়ই না। একটু দুধ খায়, একটু ঘুমায়, আবার একটু পরে উঠে কান্নাকাটি শুরু করে দেয়। এভাবে করেই পুরো সকাল পর্যন্ত চলতে থাকে। তাই বাবুর আব্বুকে আমি সেভাবে করে সকালবেলা নাস্তা বানিয়ে দিতে পারি না। তারপরও উনি যাওয়ার সময় ঘুম থেকে উঠে যতটুকু পারি অল্প সময়ের মধ্যে ওনাকে নাস্তা বানিয়ে দেই। উনি সেগুলো খেয়ে অফিস চলে যান। আসলে এখন এরকমই হবে। বাচ্চা 3 মাস না হওয়া পর্যন্ত এই কষ্টটা হবেই, কারণ বাচ্চা প্রচুর জ্বালায়, ওকে সব সময় বুকে দুধ খাওয়ানো লাগে। সেক্ষেত্রে অন্যান্য কাজগুলো করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আজকে সকালবেলা বাবুর আব্বু লুডুস খেয়ে অফিস চলে গেছে। বাসায় আর কিছুই নেই খাওয়ার মতন, তাই বাধ্য হয়ে এখন রুটি বানাচ্ছি। রুটি বানাতে অনেক সময় লাগে, তাই ঠিক করেছি আজকে শুধু পরোটা বানাবো। যেহেতু বাবুর আব্বু নেই তাই আজকে শুধু পরোটা বানাচ্ছি। বাবুর আব্বু আবার পরোটা খায় না। বাবুকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, জানি না কখন সে ঘুম থেকে উঠে যায়। আবার সে ঘুম থেকে উঠে গেলে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। রুটি বানানোর বেলনা যতই কিনি ততই নষ্ট হয়ে যায়। আসলে এসব বেলনা কিনে রুটি বানানো যায় না, কারণ কেনার কিছুদিন পরেই এগুলো চারপাশে ফুটো হয়ে যায়। তখন ওই ফুটো দিয়ে পোকা ঢুকে যায়। পোকা ঢুকে গেলে সেটা দিয়ে আর কাজ করা যায় না। আমি বহুত চেষ্টা করেছি, বহুত বেলনা কিনেছি, কিন্তু কোনোই লাভ হয়নি। তাই এখন ঠিক করেছি একটা বেলনা বানিয়ে নিব। বাবুর আব্বুকে কত বলেছি যে আমাকে একটা রুটি বানানোর বেলনা বানিয়ে দাও। কাঠের দোকানে গিয়ে বলে দিলে ওরা সুন্দরভাবে একটা বেলনা বানিয়ে দেবে, কিন্তু উনি কিছুতেই আমার কথা শুনতেছেন না। আজকে প্রায় বছরখানেক হয়ে গেল ওনাকে বলতেছি বেলনা বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার কথা উনি কানেই নিচ্ছে না। সংসারের টুকিটাকি কাজ উনি করতেই চায় না।
দেখা গেল যে ওই কাজগুলো কষ্ট করে আমাকেই করতে হয়, কিন্তু সব সময় আমি ঘর থেকে বের হতে পারি না। এই যেমন এখন ছোট বাচ্চা নিয়ে ঘর থেকে বের হওয়া সম্ভব হয় না। যদি কোনো কারণে বের হয়েও যাই তাহলে কম সময়ের মধ্যে চলে আসতে হয়, কিন্তু একটা বেনা বানানোর জন্য একটু সময় নিয়ে বের হতে হবে, সেটাও আমি করতে পারতেছি না। মাঝে মধ্যে আমরা মেয়েরা আসলে অনেক বেশি অসহায় হয়ে যাই, চাইলেই সব কিছু করতে পারি না। আবার পুরুষ মানুষের উপর ভরসা করে থাকতেও পারি না, কারণ ওনারা এই করে তো করে না, ওনাদের দিয়ে আসলে কোনো কিছু করার আশা করা যায় না। দেখি একদিন বের হব। সকিনা বাসায় থাকলে ওকে বাসায় রেখে তারপরে দোকানে গিয়ে রুটি বানানোর বেলনা বানিয়ে নিয়ে আসবো। একটু সময় লাগবে, তাও কিছু করার নেই, বানিয়ে নিয়ে আসতে হবে। সাওদার খুব ক্ষুধা পেয়েছে, ও আমাকে ধরে দাঁড়িয়ে আছে। ওই দেখো ছোটোবাবু ঘুম থেকে উঠে গিয়েছে, আর উঠেই কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। সায়রা ওকে কোলে নিচ্ছে। ইদানিং সায়রার কোলেও সে থাকতে চায় না, সায়রা কোলে নিলেও তার কান্নাকাটি করা বন্ধ হয় না। তাছাড়া সায়রা ওকে কোলে নিয়ে খুব বেশি লাফালাফি করে, এগুলো করলে বাবু খুব বিরক্ত হয়, তখনও খুব বেশি কান্নাকাটি করে। আমি সায়রাকে এতবার না করি কিন্তু সে শোনে না। আবার সায়রার কোলে না দিয়েও থাকতে পারি না, কারণ সংসারের কাজকর্মগুলো আমাকে করতে হয়, ওকে নিয়ে তো সবগুলো কাজ করা সম্ভব হয় না। তাই বাধ্য হয়েই সায়রার কাছে দিয়ে কাজগুলো সম্পন্ন করে নেই। যদি খুব বেশি কান্নাকাটি করে তখন একটু দুধ খাইয়ে দিই। সকালবেলা 10টার পর থেকে গ্যাস অনেক কমে যায়। অল্প গ্যাসে নাস্তা বানানো খুব কষ্টকর হয়ে যায়, তারপরে বানাতে হয়। অনেক সময় তো গ্যাস থাকেই না, তখন তো অনেক বেশি সমস্যায় পড়ে যাই। সামনে শীতকাল আসতেছে, শীত থাকলে তো গ্যাস আরও বেশি থাকে না। কী যে করব কিছুই বুঝতে পারতেছি না। বাবুর আপুকে বলেছিলাম একটা ইন্ডাকশন চুলা কিনে দিতে, সেটাও কেনা হচ্ছে না। এদিকে প্রায় সময় ভাত পুড়ে যায়। ভেবেছিলাম একটা রাইস কুকার কিনবো, কিন্তু সেটাও পারতেছি না। এদিকে জায়ানকে স্কুলে ভর্তি করাতে হবে, অনেক খরচ লাগবে। কিভাবে যে কি করব সেটা বুঝতে পারতেছি না। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাতে পারবো কি না সেটাও বুঝতে পারতেছি না। বার্থ সার্টিফিকেট ছাড়া তো আবেদন করা যাবে না। বার্থ সার্টিফিকেটটা বাবুর আব্বুকে আনতে বলেছি, উনি জমা দিয়েছে, কবে যে আনবে সেটাই বুঝতে পারতেছি না। এদিকে এই মাস পর্যন্ত ফর্ম ফিল আপ করার লাস্ট সময়, ফর্ম ফিল আপ করতে পারবো কি না বুঝতে পারতেছি না। খুব টেনশন লাগতেছে এটা নিয়ে। আমার ছেলেটাকে আমি গত 2 বছর ভালোভাবে স্কুলে পড়াতেই পারিনি। গত 2 বছর আমার উপর দিয়ে অনেক চাপ গিয়েছে, তাই এই বছরটা আমি আর কোনোভাবেই মিস দিতে পারতেছি না। কিন্তু কি করব, পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে যে ভর্তি করাবো সেটা আসলে ভাবতেই পারতেছি না। আল্লাহ, তুমি আমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়ার তৌফিক দাও। এইদিকে আমি যে দৌড়াদৌড়ি করব সেটাও পারতেছি না। ছোট বাচ্চাকে রেখে কীভাবে কি করব কিছুই বুঝতে পারতেছি না। বহুদিন ধরে জলপাই চা খেতে খুব ইচ্ছা করছিল, সেজন্য একটা জলপাই ফ্রিজে রেখেও দিয়েছিলাম, কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না। আজকে ফ্রিজে দেখলাম জলপাইটা একটু নরম হয়ে গিয়েছে, তারপরও একটু সিদ্ধ করে নিয়েছি। কাঁচামরিচ আর লবণ দিয়ে জলপাই চা খেতে দারুণ লাগে আমার কাছে। আমি আগে প্রতিদিনই জলপাই চা বানিয়ে খেতাম, কিন্তু জলপাই চা বেশি খেলে পেটে অনেক গ্যাস জমে যায়, আর গ্যাস জমে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। তাই এবারে প্রতিদিন জলপাই চা খাচ্ছি না, মাঝে মধ্যে বানিয়ে খাচ্ছি। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমাকে আপন করে নিয়েছো তাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। জলপাই চাটা অনেক মজা হয়েছে, খেতে খুব ভালো লাগতেছে, কিন্তু চিনি একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি এখানে একটু লেবু রস দিয়ে দিয়েছি।
কয়েকদিন ধরে জলপাই আচার খেতে খুব ইচ্ছে করতেছে। জলপাইয়ের দামও কমে গিয়েছে। বাবুর আব্বুকে বলেছিলাম জলপাই নিয়ে আসতে। আমার কাছে মনে হয় না উনি নিয়ে আসবে। মনে হচ্ছে আমাকেই গিয়ে জলপাই নিয়ে আসতে হবে। মাঝে মধ্যে ভাবি, আসলে আমরা মেয়ে মানুষেরা না থাকলে পুরুষ মানুষের যে কী অবস্থা হতো আল্লাহই জানে। কারণ কোনো কাজই ওদেরকে দিয়ে ঠিকমতো করানো যায় না। একটা করে তো আরেকটা করে না। দুপুরের রান্না এখনও করা হয়নি। এদিকে বাচ্চা কান্নাকাটি করতেছে, ওকে দুধ খাওয়াতে হবে। ওকে দুধ খাওয়াতেই অনেক সময় লেগে যায়। তারপরে দুপুরের রান্নাটা সেরে নিতে হবে। সময় যে কীভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। বাচ্চার মায়েদের জীবনটাই এরকম। বাচ্চাদের পিছনেই ওদের সময় চলে যায়, নিজের দিকে তাকানোর সময়ই পায় না। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।